আদাব, শুভেচ্ছা ও অভিনন্দন। বছর ঘুরে আবার এলো উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কোথাও কোথাও ভোট পূর্ব সহিংসতার অভিযোগ। গোলাম হাসনাইন রাসেল নির্বাচন করায় ব্যাপক নির্বাচনে প্রভাবিত হচ্ছে। আমার মনে হয় না যে উনি যে যুক্তি উপস্থাপন করেছেন সেটার ওনার আসল যুক্তি। দাঙ্গা সহিংসতার পর এখনো থমথমে কিরগিজস্তান। আতঙ্কে বাইরে বেরোচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। বিমানে কিছু নাগরিককে দেশে ফেরালো পাকিস্তান। 11 বছর পর আবারও এভারেস্টের চূড়ায় বাংলাদেশি। নতুন বিজয়ী বাবর আলী। সকাল 8:30টায় উড়ান বিজয় কেতন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজের সংবাদের শুরুতেই দেখছিলেন শিরোনামগুলো। বিস্তারিত জানাবো, আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, বিতরণ করছেন লিফলেট। কেউ কেউ শেষ সময়ে উঠান বৈঠকও করছেন। এলাকার উন্নয়নে নানা আশ্বাস দিয়ে চাইছেন ভোট। ভোট ঘিরে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগও। 21 মে দেশের 161টি উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। জমজমাট শেরপুরের নকলা উপজেলার নির্বাচনী প্রচারণা। শহর থেকে গ্রাম কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠক, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। ভোটাররাও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন কাকে ভোট দিবেন। শেরপুরের নকলা উপজেলা দ্বিতীয় দফার ভোট গ্রহণ 21 মে। চেয়ারম্যান পদের লড়াইয়ে মাঠে আছেন 5 প্রার্থী। শেষ মুহূর্তের গণসংযোগে এক মুহূর্ত সময়ও অপচয় করছেন না তারা। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটযুদ্ধে এগিয়ে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ। 2018 সালে উপনির্বাচনে 1 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দোয়াত কলম মার্কার এই প্রার্থী। ঝুলিতে রয়েছে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার তকমাও। প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অপরদিকে প্রচারণায় ব্যস্ত বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিনও। নকলার বিভিন্ন অফিসে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় এই জন্য আমি চেষ্টা করেছি এবং এইসব কার্যক্রম এবং আমার সততা এবং দক্ষতার জন্য, কর্মনিষ্ঠার জন্য আমি শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলাম 1 বছরের মধ্যে। প্রার্থীরাই চেষ্টা করবে সেখানে তাদের লোকজনকে উপস্থিত করার জন্য। আমি বিশ্বাস করি যে এই নির্বাচনে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হবে। আমাকে আগামী 21 মে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন, নকলার জনগণের সেই আশা এবং প্রত্যাশা। ভোটাররাও কষছেন হিসাব নিকাশ। ভোটের মাধ্যমে বেছে নিতে চান যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই। এমন একজন লোককেই ভোট দেব যিনি সৎ এবং দক্ষ। নির্বাচন হবো সহজ সহল থেকে, ভালো মানুষ থেকে ভোট দেবো। গরমের মধ্যে ভোট দেওয়া খুব কষ্ট, তারপরে যাবো ভোট দেওয়ার না, ভোটের অধিকার আছে। একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যয় জেলা নির্বাচন কর্মকর্তার। জানান এরই মধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি খুবই ভালো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, আমাদের র্যাব থাকবে। চেয়ারম্যান ছাড়াও নকলায় ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন 1,79,000। ভোট নেওয়া হবে 79টি কেন্দ্রে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, প্রচার প্রচারণার খবর আপনাদেরকে জানাবো। উপজেলা নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে নাটোর এবং শরীয়তপুর থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। শুরুতেই যাচ্ছি নাটোরে নাজবুল হাসানের কাছে। নাজবুল, একটু জানাবেন আজকের এই বেলা তো বেশ গড়ালো দুপুরের দিকে, এ পর্যন্ত প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখতে পাচ্ছেন মাঠে, জানাবেন আমাদের।
কলি সকাল 8টা থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থী সহ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি যে লালপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসাহাক আলী তিনি গণসংযোগ চালাচ্ছেন। তীব্র গরম, কিন্তু নাটোরে তীব্র গরম, আর লালপুর উপজেলায় আসলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গরম পড়েছে। যেহেতু মধ্যরাতে শেষ হবে এই প্রচারণা, সেহেতু প্রার্থীরা একেবারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিরামহীনভাবে প্রচারণা চালাচ্ছেন। যেহেতু একেবারেই সময় নেই, আজকেই শেষ হয়ে যাবে এই প্রচারণা। যত প্রার্থীর কাছে যাবেন ততই তারা ভোট চাইতে পারবেন। এই জন্য একটা মুহূর্তও কিন্তু তারা আসলে নষ্ট করছেন না এবং তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের কাছে যাচ্ছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা গড়বেন, সেই সাথে জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন, এমন প্রত্যাশা এমন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। আর ভোটাররা প্রত্যাশা করছেন যে এই লালপুর বাগাতিপাড়া এই দুইটি উপজেলাই কিন্তু সংঘাতপূর্ণ এলাকা, বাংলাদেশের মধ্যে অন্যতম সংঘাতপূর্ণ এলাকায়। এখানে বিভিন্ন ধরনের হানাহানি খুনাখুনি হয়ে থাকে। তো ভোটাররা প্রত্যাশা করছেন যে নির্বাচনী পরিবেশ যেন সুষ্ঠু এবং সুন্দর থাকে এবং নির্বিঘ্নে তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারেন, সেই প্রত্যাশাই ব্যক্ত করছেন ভোটাররা। এবং ভোটাররা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কিন্তু অনেকটাই ভালো রয়েছে। শুধু বাগাতিপাড়া উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা হয়েছিল, সেটাও প্রশাসন অপরাধীদের আইনের আওতায় এনেছে। সব মিলিয়ে কিন্তু ভোটার এবং প্রার্থীরা প্রত্যাশা করছেন যে নির্বাচনের দিন পর্যন্ত এমন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং ভোট দিতে পারবেন। কলি, ধন্যবাদ আপনাকে। এবারে প্রচারণার খবর জানবো আমরা। শরীয়তপুর থেকে আমাদের সহকর্মী SM শাকিল যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। শাকিল, একটু জানাবেন, আজকে শেষ দিন, প্রচারণা চলছে, প্রার্থীরা মূলত কী ধরনের আশ্বাস দিচ্ছেন যারা ভোটার আছে তাদেরকে, এবং ভোটাররা কি বলছেন? দেখুন, যেহেতু আজকে প্রচারণার শেষ দিন, সেখানে কিন্তু আজকে ব্যস্ত সময় পার করতে দেখেছি আমরা প্রার্থীদের। সেখানে আমরা বিভিন্ন ধরনের আশ্বাস দিতে দেখেছি, যেমন সাধারণ জনগণের উন্নয়ন, সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, এরকম বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আমরা যেই ভোটারদের সাথে কথা বলছি, তারাও কিন্তু বলছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেহেতু EVM নির্বাচন, সেহেতু হয়তো কারচুপির কোনো ধরনের কারচুপি হবে না, এরকমটাই আশা করছেন এখানের যেই সাধারণ ভোটাররা রয়েছেন। তারা কিন্তু বলছেন যে যেহেতু EVM ভোট, এবং তারা কিন্তু এই প্রথমবারের মতো বিভিন্ন ইউনিয়ন বা যে সদর উপজেলা রয়েছেন সেখানে কিন্তু EVM ভোট দিবেন। এই ভোটে কিন্তু তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন। এবং যারা প্রার্থীরা রয়েছেন, সেই প্রার্থীরাও কিন্তু আশা ব্যক্ত করেছেন যে এখানে তারা সুষ্ঠু ভোট হবে এবং তারা ভোটের মাধ্যমেই তারা পছন্দের প্রার্থীকে তারা জয় করতে পারবেন, এবং প্রার্থীরাও এখানে সুষ্ঠু ভোটের আশা করছেন, এমনটাই কিন্তু এখানে আমরা দেখেছি। জি, ধন্যবাদ আপনাকে শাকিল। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মোহাম্মদপুরের ইকবাল রোডে সেই ভয়াবহ দুর্ঘটনার শিকার দম্পতি কোনো রকম প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু উলটপালট হয়ে গেছে তাদের সাজানো সংসার। বাড়ি ফিরে সেদিনের সেই দুর্বিষহ স্মৃতির বর্ণনা দিয়েছেন যমুনা টেলিভিশনকে। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ভয়াবহ সেই দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের গাড়ির ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রিকশা চালক হাবিবুর রহমান, যাত্রী আফরোজা আহমেদ, তার স্বামী ইমরান রেজা ও তাদের 3 বছর বয়সী মেয়ে এনায়া রেজাও। এদের মধ্যে দীর্ঘ 1 মাস হাসপাতালে ছিলেন আফরোজা, নিতে হয়েছিল লাইফ সাপোর্টেও। শেষ পর্যন্ত স্বামী সন্তানের ভালোবাসায় জীবন নিয়ে ঘরে ফিরলেও তার সবকিছুই যেন এলোমেলো করে দিয়েছে দুর্ঘটনা। আমার একটা প্রমিজিং ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা বাধাগ্রস্ত হয়েছে। মানে মানুষের তো স্বপ্ন থাকে, মানে আমার সব চুরমার হয়ে গেছে। মানে আমার এখন নিজের বলতে আর কিছুই নেই। আমার বাচ্চারা স্কুলে যায়, কি খায় না, মানে আমি থেকেও তো নেই। আমার সবসময় আমি একটা মানে নিচ থেকে কোনো কাজ করতে পারি না, আমি ঝুঁকতে পারি না, আমি ঠিকভাবে এখন পর্যন্ত হাঁটতে পারি না।
দুর্ঘটনার পর এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এ দম্পতি। সেদিনের দুর্বিষহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় তাদের। ওই মোমেন্টে জাস্ট আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাসায় আসছি, তখন লিটারেলি আমার মনে হচ্ছিল যে আমার মানে 2 বাচ্চা এতিম হয়ে যাচ্ছে চোখের সামনে। মানে এই ফিলটা যে কত খারাপ, মানে এটা আসলে এক্সপ্রেস করার মতো না। জাস্ট মানে 2-3 সেকেন্ডের ব্যাপার। মানে আমরা আসছি, হুট করে ও তো একটা গলি থেকে টার্ন নিল, মানে আমরা সামনে হঠাৎই দেখলাম, হঠাৎই অন্ধকার হয়ে গেল। আমি একটা পর্যায়ে আমার শরীর একদম ছেড়ে দিচ্ছিল, তখন আমি আর কি আমার মনে হচ্ছিল যে আমি মারা যাচ্ছি। যাদের খামখেয়ালিতে এলোমেলো হয়ে গেল পরিবারটির স্বপ্ন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদীসহ সবাই। যে পরিমাণ কষ্ট আমি করছি, এটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আমার কষ্টের কাছে, আমার ফ্যামিলির কষ্টের কাছে আইনের যে বিচার আছে সেটা আমার কাছে খুবই নগণ্য মনে হয়, খুবই কম। কিন্তু তারপরেও যতটুকুই বিচার আছে আমি তার সর্বোচ্চ ওদের শাস্তি কামনা করি এবং ওদের পরিবারদেরকেও আমি এর জন্য দায়ী করি। সব দিক দিয়ে আসলে মানে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। এখন একটাই চাওয়া যে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং যাদের কারণে অ্যাকচুয়ালি আমরা এই এত বড় সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের আইনে তাদের জন্য একটা বিচার হয়, আমরা যেন একটা সুবিচার পাই। আমরা তো একটা হ্যাপি ফ্যামিলি, সেটা তো নষ্ট হয়ে গেছে আসলে, এই আর কি। ল এনফোর্সিং এজেন্টদের শুধু আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কীভাবে করবেন তা না, ট্রাই টু বি অ্যাটলিস্ট এ লিটল বিট অনেস্ট, আর কিছু না। মামলার 2 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ। শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের শিল্প কলকারখানার ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি হস্তশিল্প এগুলির যেন বেশি গুরুত্ব পায়, যাতে অধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পেতে পারে, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম। এবং কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংকও প্রতিষ্ঠা করে দিই, যেখানে একজন তরুণ, সে শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক, যে কোনো একজন উদ্যোক্তা বিনা জামানতে ওই ব্যাংকের থেকে ঋণ নিতে পারে। এটা ছিল প্রথম 1 লক্ষ টাকা, পরবর্তীতে আমরা বৃদ্ধি করেছিলাম। আমরা সাক্ষরতার হার বাড়াবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই। প্রতিটি জেলা যেন নিরক্ষরতা মুক্ত হয়, মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে হাতে। ব্যাপকভাবে বেসরকারি খাতকে আমরা আরও উন্মুক্ত করি। আজকে ব্যাংক, বিমা, আমাদের টেলিভিশন, রেডিও, সেই সাথে সাথে আমাদের এয়ারলাইন্সগুলি, বিমান, হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন খাতে আমরা বেসরকারি খাতকে আরও সুযোগ সৃষ্টি করে দিই এবং উদ্যোক্তা হিসেবে আমাদের তরুণ সমাজ যাতে গড়ে ওঠে। আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দেই। শুধু গতানুগতিক শিক্ষা না, এই সাথে সাথে কর্মযোগ্য শিক্ষা যাতে হয়, সেই পদক্ষেপই আমরা নিয়েছিলাম। তবে সেবার এমনকি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা সব কিছু কিন্তু বেসরকারি, সরকারি সাথে সাথে বেসরকারি খাত আমরা দেই, একটাকে লক্ষ্য নিয়ে আরও ব্যাপকভাবে যাতে কর্মসংস্থান তৈরি হয়, মানুষের কাজ করার সুযোগ হয়। খালি উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার যে সুযোগ, সেই সুযোগটাও যাতে সৃষ্টি হয়, সেটাও আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সংবিধানে 13 অনুচ্ছেদে অর্থনৈতিক যে নীতিমালা ঘোষণা করা আছে, সেখানে সরকারি খাত, সমবায় খাত এবং বেসরকারি খাত, 3টি খাতকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া আছে। আর সেটা অনুসরণ করেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নিই এবং পদক্ষেপ নিই। জাস্ট কিছু শুভফল দেশের মানুষ পেতেও শুরু করে। তবে 2001-এ আর আমরা সরকারে আসতে পারলাম না, কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে। আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই। যা হোক, এরপর 8 বছর পরে আবার সরকারে আসি, যেখানে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিলাম, যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম
চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, সেখানেও অনেকের কর্মসংস্থান হতো। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সব কম্পিউটার শিক্ষা দেওয়া, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। সেখান থেকে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল। যা হোক, 2009-08 নির্বাচনে আমরা জনগণের ভোটে বিপুলভাবে বিজয় অর্জন করি, কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট, বিএনপি জামাত 20 দলীয় জোট পেয়েছিল মাত্র 30টা সিট, এবং অন্যান্য জোটগুলি মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকার গঠন করার পর থেকে আবার আমরা উদ্যোগ নিই যে কী আমাদের দেশকে আরও উন্নত করা যায়, এবং আমাদের পরিকল্পনা, আমরা যখন বিরোধী দলে থাকি তখনই আমাদের কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করি, যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করি, এবং তা আমরা বাস্তবায়ন শুরু করি। এবং আমরা স্বল্পমেয়াদী, আশু করণীয়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। এটুকু দাবি করতে পারি, গত সেই 2009 থেকে 2024 অন্তত 23 পর্যন্ত আমি বলবো যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। কিরগিজস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক খবরে বলা হচ্ছে তারা সবাই পাকিস্তানি। দাঙ্গা সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী বিশকেকে। চরম আতঙ্কে প্রবাসীরা। অবরুদ্ধ অবস্থায় দেশটিতে বসবাসরত এক বাংলাদেশি যমুনা টেলিভিশনকে দিয়েছেন সাক্ষাৎকার। জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হক। সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন কিরগিজস্তান প্রবাসীরা। এদিকে বিমানে কিছু সংখ্যক নাগরিককে দেশে ফেরত নিয়েছে পাকিস্তান সরকার। 11 বছর পর আবারও বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করলেন কোনো বাংলাদেশি। 5ম পর্বতারোহী হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের স্মৃতিধারা চূড়া জয়ের জন্য এপ্রিলের 1 তারিখ রওনা দেন বাবর আলী। স্থানীয় সময় সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা উড়ান। এর মাধ্যমে দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর উড়ল লাল সবুজের পতাকা। তবে তার অভিযান এখনো শেষ নয়। বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ তিনি নামবেন। মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। আর সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেই চূড়ায়। নতুন এভারেস্ট বিজয়ী বাবর আলীর আরও গল্প আমরা জানতে চাই। দর্শক, চট্টগ্রামে তার বাড়িতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ তারেক, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। তারেক, একটু জানাবেন, এভারেস্ট জয়ের খবরে আমরা যেমনটা খুশি, পরিবারের সদস্যদের আনন্দ কতখানি, কি বলছেন তারা এই আনন্দঘন মুহূর্তে? কলি, আমরা এখন রয়েছি বাবর আলীর বাড়িতেই, হাটহাজারের নজমেহারে বরিশ্বরে। তো এখানে ওনার বাবা মা আছেন, লিয়াকত আলী, মোহাম্মদ লিয়াকত আলী এবং মা লুৎফুন্নেসা। তো আমরা সরাসরি ওনাদের কাছেই শুনি ওনার সন্তানের এত বড় একটা বিজয়, সেই বিজয়ে ওনাদের আসলে সরাসরি আমরা তাদের প্রতিক্রিয়া শুনি। আচ্ছা, আপনি কি একটু জানাবেন যে আপনার সন্তান তো এখন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় গিয়েছেন এভারেস্টে, সেই বিষয়ে আপনি একটু আপনার মতামত যদি বলতেন। আমার অনুভূতি হচ্ছে আমার খুশির সীমা নাই, উল্লাসের সীমা নেই, আনন্দের সীমা নেই। কিন্তু এখন সংখ্যামুক্ত না, যখন ও এভারেস্ট থেকে নিচে নামবে তখন আমরা সংখ্যামুক্ত হবো আর কি। এখন টেনশন আছে, কিন্তু খুশির কথাটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এত বড় একটা বিজয়, ডাক্তার হয়ে যায় এভারেস্ট উঠছে, এটা বিরাট ব্যাপার। আমরা খুব আনন্দিত, খুব খুশি, এবং সমস্ত বাংলাদেশি সবাই আমরা তার সাফল্য কামনা করি। আপনারা শুনতে পেয়েছেন ওনার অভিব্যক্তিটা। আমি দেখতে পাচ্ছি ওনার চোখে জল। ছেলের এইরকম একটা মুহূর্তে আসলে সন্তানের এরকম বিজয়ে পিতার চোখে পানি আসা, এটা খুবই স্বাভাবিক। আমরা একটু ওনার বাবর আলী ভাইয়ের মায়ের কাছে যাব। আপনি একটু কি জানাবেন যে আপনার সন্তানের এত বড় বিজয়, আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে
খুশির তো সীমা নাই, এটাও বলা নাই, কিন্তু আতঙ্ক আর টেনশনও ছিলাম। বলতেছি আমি মানে হয় একটু গুম খাতুরে মানুষ, আমি মনে হয় এই 1.5 মাস 2 মাসের মতো 2 মাসের মতো হচ্ছে আমি 2 ঘন্টা ঘুমাইতে পারিনি। কালকে সারা রাত মনে হয় ঘন্টার মতো শুইছি। এরপর থেকে উঠে আমি এই তাহাজ্জুদের নামাজ পরে কোরআন শরীফ পড়তেছি। এই মানে কিছুক্ষণ পর মানে ফোন দিব, দেখতেছি ফরহানের কাছে ফোন দিয়ে আবার বলতেছি একদম বোর। ওনাকেও মনে হয় সবাই ফোন দিয়ে ইয়া করতেছে। আবার আমার ছেলে ছোটোটা, ও হবিগঞ্জে, ও ফোন দিল 6টা 6:30টার দিকে, বলছে ভাই আর উষাদি উঠে গেছে বা ভাইয়া এখনো মানে উঠার পথে, যদি কোনো সমস্যা হয় নামি যেত, কিন্তু নামি আসছে নাই, উঠতেছে, কিন্তু একটু আস্তে আস্তে নাকি মানুষ বেশি। কালকে একটু ওয়েদার ভালো ছিল, মানুষ একটু বেশি, তো এটার জন্য মানে খুব ইয়াতে ছিলাম, টেনশনে ছিলাম। আপনারা শুনতে পেয়েছেন যে এই যে ওনারা আসলে এখনো শঙ্কামুক্ত না, যতক্ষণ না তারা বেস ক্যাম্পে নেমে না আসবে বাবর আলী, ততক্ষণ পর্যন্ত ওনারা শঙ্কিত। ওনারা আসলে সবার কাছে দোয়া চেয়েছেন যেন বাবর আলী সুস্থভাবে বেস ক্যাম্পে ফেরত আসে। ধন্যবাদ আপনাকে তারেক।